আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 6:40 বাজে। সকালবেলায় বাইক নিয়ে বের হয়ে পড়লাম। সকালে একটা বাইক রাইড দেবো বাড্ডা থেকে কেরানীগঞ্জ আমার বাসা পর্যন্ত। সকালের বাইক রাইডটা জাস্ট অসাম একটা জিনিস। একে তো রাস্তা থাকে ফাঁকা, গাড়ি ঘোড়া কম, তার মধ্যে সকালের ওয়েদারটা এত সুন্দর। আর এখন কিন্তু অলরেডি সকালে তুলনামূলক একটু ঠান্ডা পড়ে, তো যেই কারণে বাইক রাইডটা কিন্তু এখন আরও বেশি ভালো লাগে। আপনি সকাল ছাড়া যে কোনো সময় বাইক নিয়ে বের হন, ঢাকা শহরে প্যারাই প্যারা। প্রথমত জ্যাম, তার মধ্যে এখন অটোরিকশার যে হারে বাড়ছে, এবং এই অটোরিকশারা পুরো রাস্তার ডান বাম সব দিকে, এই যে দেখেন আমার সামনের এই অটোরিকশাটা, সে পুরা ডানে যাবে প্রথমে, তারপর থেকে একদম কোনো কথা নাই, কোনো ইন্ডিকেশন নাই, সে চলে যাবে বামে। এবং আপনি যদি তাকে ওভারটেক করতে যান, হর্ন দেন, সাইড দিবেই না, উল্টা আপনাকে আরও চোখ রাঙাবে। আর বিগত 1 বছরে ঢাকা শহরের রাস্তাগুলো দেখলে মানে মনে হয় যে এটা একটা মানে মফস্বলের দূর দূরান্তের কোনো একটা জায়গা, যেখানে রাস্তাঘাটের প্রতি কারো কোনো নজর নাই। একটা রাজধানীর রাস্তার এই অবস্থা হতে পারে, এটা জাস্ট অকল্পনীয়। বিশেষ করে বাইকারদের জন্য এই যে আধা ফুট গর্ত, এই রোডটাই আপনি দেখেন, রামপুরা রোডটা, এখানে মানে কোথাও হচ্ছে স্পিড ব্রেকারের মতো বাম্পি, আবার কোথাও হচ্ছে এরকম গর্ত। তো এই জায়গাটা আমার রেগুলার যাতায়াত করা হয় দেখে এই রোডটা আমার পরিচিত, কিন্তু এটা অপরিচিত রোডে বাইক রাইড করতে যে কী ভয় লাগে, মানে আপনি যে কোনো সময় ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন। দেখেন সকাল হলেও মানুষ কিন্তু ঠিকই বের হয়ে পড়ছে যার যার কাজে। একেবারে যে রাস্তা ফ্রি পাচ্ছি তা না, হয়তো আরও কিছুক্ষণ আগে বের হলে পেতাম, কিন্তু এইটুকু ফাঁকায় চালানো যায়, খারাপ লাগে না। আগে এই যে দেখেন রাস্তাটার কী অবস্থা, মানে এইখান দিয়ে যদি আপনি রাতের অন্ধকারে বাইক তুলে দেন, মানে কোনোভাবেই বাইক ব্যালেন্স রাখতে পারবেন না। আচ্ছা, আগে কিন্তু এত জ্যাম পড়তো না ঢাকা সিটিতে। গত 3-4 মাস ধরে বুঝলাম না কী প্রবলেম হচ্ছে, বিশেষ করে এই রুটটাতে। মানে গাড়ির চাপও বেড়ে গেছে, জ্যামও বেড়ে গেছে অনেক, এবং যাতায়াত করা খুবই কষ্ট। এখন এটা একটা কারণ হতে পারে যে রিসেন্টলি হাতিরঝিলের রোডটায় প্রচুর দুর্ঘটনা হচ্ছে, অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, প্লাস হচ্ছে ছিনতাইয়ের যে প্রবণতাটা অনেক বেশি বেড়ে গেছে। এখন হাতিরঝিলটা হচ্ছে ঢাকার মধ্যে এমন একটা রোড, যে রোডটাতে আপনি কিছুটা সময় জ্যামের মধ্যেও বাইক চালিয়ে একটু আনন্দ পাবেন, প্লাস এটা দিয়ে আপনি খুব শর্টকাটে এদিকে যেতে পারবেন। তো ছিনতাইয়ের যে ঘটনাগুলো হচ্ছে, এটার প্রতি সরকারের আমি জানি না কোনো মাথা ব্যথা নাই কেন। গত কয়েকদিন আগে অনেকে একজন প্রকৌশলী লাশ পাওয়া গেল হাতিঝিল থেকে, আর ওইখানে এরকম সংঘবদ্ধ 5-6 জন যুবক মোড়ে মোড়ে দাঁড়া থাকে। এখন এরা যে ছিনতাইকারী না, আপনি কীভাবে বুঝবেন? সো আমার মনে হয় মানুষ এখন ওই রোডটা ভয়ে অ্যাভয়েড করে, যে কারণে এই সব রোডগুলোতে ওই গাড়িগুলোর চাপ অনেক বেড়ে গেছে। আমি নিজেই আগে হাতিরঝিল অনেক ইউজ করতাম, কারণ ঢাকা শহরে জ্যামের কারণে আমাদেরকে যারা বাইকার আছি আমরা অনেক রুট ব্যবহার করি। আমি তো কেরানীগঞ্জ যাওয়ার জন্য কখনো বা এই যে রামপুরা সোজা হয়ে চলে যাই, আবার কখনো আপনার হাতিরঝিল দিয়ে মগবাজার দিয়ে যাই, আবার অনেক সময় খিলগাঁও দিয়েও চলে যাই, মানে এটা রাস্তা জ্যামের কন্ডিশন বুঝে। তাই এখন আমাকে ওই যে হাতিরঝিলের রোডটা টোটালি অ্যাভয়েড করতে হচ্ছে। তো এরকম ঢাকার মাঝখানে একটা রোডে যদি আপনার দিনে দুপুরে ছিনতাই হয়, তো এটা একটা লজ্জাজনক একটা অবস্থা আমাদের দেশের জন্য। এই ফ্লাইওভারগুলো থাকাতে কিছুটা বাইক রাইড করে শান্তি। এই যে সকালবেলার এই যে সূর্যটা, এখন একটু হালকা শীতের আমেজ চলে আসাতে এই সূর্যের আলোটা কিন্তু বেশ ভালো লাগছে, ওরকম তাপ লাগতেছে না। আর হেলমেট পরে আছি, উইন্ড ব্রেকার পরে আছি, যে কারণে আরও কিছুটা সেফ হচ্ছি, বাতাস থেকেও সেফ হচ্ছি, প্লাস এই যে রোদের তাপ থেকেও সেফ হচ্ছি। তো এই জিনিসগুলো একটু মেনটেন করা দরকার বাইক রাইডের সময়। প্রপার বুট পরা, রাইডিং জ্যাকেট না পরলেও অন্তত একটা উইন্ড ব্রেকার পরা, আর অবশ্যই সার্টিফাইড হেলমেট পরা, এগুলো আপনাকে অনেক ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচায় দেবে। দেখেন কি অল্প সময়ের মধ্যে চলে আসলাম, অলরেডি শান্তিনগর পার করে ফেললাম বাড্ডা থেকে।
10 মিনিট লাগছে। ঢাকা শহরটা যে কি ছোট রে ভাই, জাস্ট আমরা এই জ্যামের কারণে এই শহরটাকে আমরা পার করতে পারি না। ঢাকা শহর আসাটাকে একটা প্রবলেম মনে করি। আমাদের লাইফের এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস টাইম, সময়। এই সময় প্রতিদিন যে কতক্ষণ আমরা জাস্ট এই জ্যামে নষ্ট করি এটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে খারাপ লাগে প্যাথেটিক ব্যাপার, ঢাকা শহরের 90% জ্যাম সরকার চাইলেই বন্ধ করতে পারে। কোনো নিয়মকানুন নতুন করে দরকার নাই, নতুন সরকার আসা দরকার নাই, নতুন পুলিশ আসা দরকার নাই। নিয়মকানুন আছে, সুন্দর নিয়মকানুন আছে, কিন্তু এগুলো কেউ মেনটেন করে না। প্রশাসন এগুলোর উপরে কোনো চাপ দিচ্ছে না। এই যে মেইন কারণ আপনি দেখেন ঢাকা সিটিতে এই যে লোকাল বাসগুলো, এরা একটা আরেকটার সাথে পাল্লা দেয়, রাস্তা দখল করে রাখে এবং আরেকটা গাড়ি যেন পিছন থেকে জায়গা ছাড়তে না পারে এবং সেই জন্য সামনে গিয়ে যাত্রী তুলে নিতে না পারে, তাই তারা একদম ডানে গিয়ে রাস্তাটা পুরো ব্লক করে রাখবে, যার ফলে পিছনে দীর্ঘ 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটারের একটা জ্যাম তৈরি হয়। জ্যাম পার হয়ে যখন সামনে আসি তখন দেখি যে শালা একটা বাস, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, পারা গেল না, একটা বাস পুরো রোড ব্লক করে রাখছে। তখন ভাই মন চায় কিনা গালাগালি করে তারপরে চলে যাই, কিন্তু গালাগালি না করে এগুলোর আসলে দিনে 3বার করে পিটানো দরকার। তারপরে হচ্ছে অটোরিকশা, মানে অটোরিকশা এখন আপনার গুলিস্তান থেকে ধরে গুলশান বনানী সব জায়গায় তো আসেই। এরা মনে হয় রকেট লাগায়া চাঁদের দেশেও চলে যাবে এরকম একটা ভাব এদের। আর গাড়ি চালানোর স্টাইল দেখলে ভাই মাথাটা গরম হয়ে যায়। এরা করবে কি, পায়ের উপর পা তুলে এক হাতে গাড়ি চালায়, ডানে যাবে বামে যাবে এটা তো বলার কোনো প্রয়োজনই মনে করে না। অল্প একটু ফাঁকা পাবে দিবে রিক্সার মাথাটা ঢুকায়, ও যাইতে পারবে কি না আপনারা ওকে ছাড়তে বাধ্য, এখন সে তো মাথা ঢুকায় ফেলছে। তারপরে তো রং সাইডে ঢাকা শহরে ফ্লাইওভারের উপরে অটোরিকশা উঠা নিষেধ, সেখানে অটোরিকশা রং সাইড থেকে আসে। এই সমস্যাগুলো কিন্তু অনেক অনেক ইজিলি সলভ করা যায়। এগুলো সলভ করলে ঢাকা সিটিতে আপনি দেখবেন যে এই যে ভয়াবহ জ্যামটা হচ্ছে এটা একেবারেই নাই। এগুলো আমরা বলি সবাই সারাক্ষণ, এগুলো মিডিয়াতে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা বলে থাকি, কিন্তু শুনে না। এই যে ভদ্র লোক ফুটপাট করে চলে আসলেন, ওই যে দেখেন সামনে 2টা রিক্সা রং সাইডে আসতেছে। আজকে সকালবেলায় প্যাচাল পাড়তে মন চাইলো রাস্তাঘাট পরিস্থিতি নিয়ে, তাই অনেক লম্বা লম্বা ভিডিও দেবো। এই যে এখন যে জ্যামটা দেখতেছেন এইটা হচ্ছে ওই জ্যামটারই উদাহরণ, যেটা হচ্ছে বাস তৈরি করে। এখানে গুলিস্তানে যাত্রী উঠবেই স্বাভাবিক, এখানে সব অনেক বেশি বাসের ডিপো, এটা স্বাভাবিক, কিন্তু এখানে সিচুয়েশনটা ওইটাই। এখানে কোনো শৃঙ্খলা নাই, যাত্রী উঠানো এবং নামানোর জন্য যেই রুলস করা দরকার, সাইড করে তুলবে ওরকম কিছু নাই। এই যে এই গাড়িটা থেকে যাত্রী নামতেছে সাইডে, কিন্তু সামনে গিয়ে দেখেন ডানে গিয়ে সবগুলো গাড়ি রাস্তা ব্লক করে রাখছে। তাও মোটর সাইকেল থাকাতে আমরা, এই মামা সাইড দাও, আমরা বাম দিয়ে চিপা চাপা পেলে চলে যাচ্ছি। রানিং অবস্থায় চিপা চাপা না মারা বেটার, কারণ কখন বাস চাপায় দেয় তখন দুর্ঘটনা হবে একটা। সো যখন দেখি যে না এরকম স্লো গোয়িং, হর্ন দিয়ে ওদেরকে দৃষ্টি আকর্ষণ করে তারপরে চিপায় ঢুকি আমি, ভয় লাগে, কারণ ক্ষতি হলে তো আপনার হবে, এদের হবে না। ওরা সামনে গেলেই দেখতে পারবেন যে আসলে জ্যামটা কেন হচ্ছে। এখন সকালবেলা তো অত গাড়ির চাপ নেই। ওই যে এক ভাইয়া বিশাল প্রিপারেশন নিয়ে ট্যুরে বের হয়েছে মনে হচ্ছে। এরকম ট্যুরে বের হওয়ার ভাগ্য কবে হবে জানি না। তো মজার এবং আনন্দের একটা বিষয় হলো আমার জন্য যে আমার বন্ধু ইসলাম আসছে বাইরে থেকে। ও আমার মতো বাইক পাগল, ট্যুর দিতে অনেক পছন্দ করে। এসেই আমাকে নক দিয়েছে, ভাই ছুটি নেন 1 মাস। সে 1 মাস ছুটি তো নিতে পারবো না, তারপরেও চেষ্টা করবো ওকে নিয়ে এদিক সেদিক যাওয়ার এবং ওই সে বিষয়গুলো
আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কী করছি। ফ্রেন্ডদের সাথে ঘোরার মজাটা কিন্তু অন্যরকম। এই যে দেখেন, এখানে এই স্বাধীন এক্সপ্রেস রাখা, আর এই যে এই ভ্যানওয়ালা মামা চেষ্টা করছিল রং সাইডে ঢুকবে, কিন্তু সে ব্যর্থ হয় আমাদের গাড়ির চাপে। তো সে যদি রং সাইডে ঢুকে যেত তাহলে তো খবর ছিল। আর ওই যে সামনে আরেকজন লেজেন্ড বাস ড্রাইভার, সে এতক্ষণ ধরে এই রাস্তাটা ব্লক করে রাখছে, যাত্রী উঠাচ্ছিল। সো এই সামনে দেখেন, এখানে এসে এখানে কোনো গাড়ি নেই, তো এই জ্যামটা জাস্ট বাসগুলো রাস্তা ব্লক করে রাখার জন্য। এখানে যদি জানা আছে যে এখানে সবসময় বাসগুলো এরকম করে, এখানের যে ট্রাফিকের দায়িত্বে আছেন প্রশাসন, তারা কি চাইলে এটা ঠিক করতে পারে না যে রেগুলার বেসিসে এইগুলোতে বাসগুলোকে সাইড করে রেখে যাত্রী তুলতে বাধ্য করবে? যাত্রী তোলা হলে যখন তারা ডান পাশে যাবে তখন তাদেরকে গাড়ি রাখতে দিবে না, আগাতে হবে যেন পিছনের গাড়িগুলো ক্লিয়ার হতে পারে। এটা তো অসম্ভব বলে আমার কাছে মনেই হয় না। আসলে আমাদের নিয়ত নেই, আমরা চিন্তাই করি না যে এই দেশের মানুষ ভালো থাকুক, মানুষের একটু উপকার হোক। চলতেছে চলুক না, আমার কি এত ঠেকা? বেতনটা ঠিকই নিচ্ছে, দায়িত্ব পালন করার কোনো ইচ্ছা তাদের নাই। কাউকে ছোট করে কথা বলতেছি না, আসলে খারাপ লাগে যে মানুষের সৃষ্টি করা মানে অহেতুক সমস্যাগুলো সবাইকে ফেস করতে হয়। কত অ্যাম্বুলেন্স আটকায় থাকে, কত মানুষের ডিউটিতে ধরতে হয়। আপনার 15 মিনিটের রাস্তা আপনাকে 2-1.5 ঘন্টা আগে বাসা থেকে বের হতে হচ্ছে। আপনার লাইফের এই 2-1.5 ঘন্টা আপনি অনেক কাজ করতে পারতেন, আপনি একটু রেস্ট নিতে পারতেন, আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেন, আপনি এক্সারসাইজ করতে পারতেন চাইলে সকালবেলা উঠে, তাই না? এই সময়টা কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে এই লোকগুলা, এই বাস ড্রাইভারগুলো, এই রিক্সাওয়ালাগুলো। আর আমাদের প্রশাসন, যে হারে প্রশাসনের বদনাম করতেছি আল্লাহ জানে। মোটর সাইকেলওয়ালা ভাইয়ারাও কম না, ওনারাও মাঝে মাঝে অটোরিকশা মানে টেসলা ড্রাইভার হয়ে যায়, ওদের মতো রং সাইড মারে, ফুট ওভার ব্রিজ মানে ফুটপাতে উঠে যায়, চিপা চাপায় ঢুকায় দেয়। সো ভাই, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা তো ভাই এত নিচে নামলে হবে না। আপনি একজন রিক্সা চালকের লেভেলে নিজেকে নাম আনলে কেমনে হবে? মোটর সাইকেলের জন্য তো ইজি বরঞ্চ এদিক সেদিক যাওয়া না, আমাদের খুব বেশি জায়গা লাগে না গাড়িটা ঢুকাতে নিতে। সো একটু নিয়ম মেনে চলেন ভাই, তো অস্থির হওয়ার কিছু নাই। 2 মিনিট আগে কোথাও যাওয়ার জন্য একটা রাস্তায় জ্যাম বাঁধিয়ে 10 মিনিট নষ্ট করা, অথবা একটা অ্যাক্সিডেন্ট করে 1-1.5 ঘন্টা ক্ষতিটা আপনার আরও বেশি বরঞ্চ, হিসেব করে দেখেন। সো একটু ধৈর্য ধরে একটু বাইক চালান, কারণ সবচেয়ে কম কভার আপ করা একটাই ভেহিকেল আছে, মোটর সাইকেল, যেটাতে অ্যাক্সিডেন্ট করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন অনেক বেশি। তো প্রায় চলে আসছি আমরা এখন কদমতলিতে। মানে এত রিল্যাক্সে বাইক চালাচ্ছি, তেমন টানছি না কিছু না, তারপরে কি অল্প সময় ঢাকা থেকে এই আমি অলরেডি কেরানীগঞ্জে পৌঁছায় গেলাম। আমার বাসা থেকে আমার অফিস 13 কিলোমিটার দূরে, আর বাড্ডা আমার শ্বশুরবাড়ি থেকে আমার অফিস 11 কিলোমিটার দূরে। আমার বাসা থেকে আমার অফিসে আসতে টাইম লাগে 15-16 মিনিট, আর বাড্ডা থেকে আমার অফিসে আসতে আমার টাইম লাগে 1.5 ঘন্টা। এই যে দেখেন কেমন অসভ্য মানুষ হইতে পারে। এইখানে দেখেন সামনে পুরো ফাঁকা, এই রোডটা, এই যে এটা আরেকটা জায়গা, এইখানে দেখবেন মানে অল টাইম এই ঘটনা ঘটবেই যে আপনি সামনে পুরো ফাঁকা থাকা অবস্থায়ও এখানে ব্রিজের উপরে বসে আছেন। তো আজকে জ্যাম নিয়ে অনেক 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 কথা বলে ফেললাম। এখন ভাই প্রতিদিন ডিউটি করি, তো আমরা তো শখের বসে বাইক নিয়ে বের হই না। সো জ্যামগুলো না মানে সত্যি অনেক খারাপ লাগে। বিষয় খারাপ লাগে কেন, যে লাইফের এতগুলো সময় নষ্ট করতেছি, এই সময়টা কত কিছু করা যায়। আমি ভাই ঘুরতে পছন্দ করি, বাচ্চাকে সময় দিতে পছন্দ করি, ছবি আঁকতে পছন্দ করি, তো এই টাইমটা তো আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ওই যে ভদ্রলোক রাস্তা পার হচ্ছে, উনি টাকায় আছে বামে, মানে আজব বাঙালি, আজব একটা জাতি। বামে ভাই কে আসবে, বামে কে আসবে এখন এই রোডে? এইটা তো আপনার এই সে ডান রাখাতে হবে।
আমার সামনের বাইকার কিন্তু রেগে গেছে একটু। রাগাটা স্বাভাবিক না, আপনি বলেন, আপনারা হর্ন দিতেছি, আপনি ওই পাশে তাকায়া কই কই চুলকাইতেছেন, কি আজব। এই যে এখন কদমতলি যাচ্ছি, এই যে কদমতলি হচ্ছে আরেক জায়গা, মানে নিয়ম কানুনের কিছুই নাই এখানে। একটা গোল চত্বর বানাইছে, কোনো একটা গাড়ি নিয়ম কথা শুনে না। এখানে হচ্ছে ফুটপাত সব ব্লক করে আছে আমাদের হকাররা, সিএনজিগুলো, অটোরিকশাগুলো যে যেভাবে খুশি যাচ্ছে। এই যে এই গাড়িটার কিন্তু ডানে যাওয়ার কথা না, তার সামনে থেকে ঘুরে আসার কথা, কারণ তারা সব রং সাইড মারবে। এটা আসল চিত্রটা তো সকালবেলা বোঝা যাবে না, 8:30 9টা বাজে আসলেই। আর তো উপায় নাই, এই যে এই গোল চত্বরের পর থেকে ব্রিজের গোড়া পর্যন্ত, এখানে আপনি আপনার ধরে রাখেন 20-25 মিনিট নষ্ট। প্রায় হাইওয়ের কাছাকাছি চলে আসছি। আজকে হাইওয়েতে অত ভিডিও নিব না, আজকে জাস্ট ঢাকা সিটিটা দেখালাম, কীভাবে রাইড করা হয়, সকালবেলা কেমন থাকে। আর আজকে জানি না ক্যামেরায় এই কতটুকু দেখা যাবে, কিন্তু সূর্যের এই গোল্ডেন রশ্মিটা মানে তো ভাল লাগতেছে আজকে। উফ। আর এখানে আসার পরে মনে হচ্ছে মানে বাতাসটাই চেঞ্জ হয়ে গেছে, হালকা লাগতেছে। ঢাকা সিটির ভিতরে সত্যি শ্বাস নিতে গেলে মনে হয় যে বাতাসটা অনেক ভারী। সো অ্যাজ এক্সপেক্টেড, সবচেয়ে পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা ওইখানে দিব্যি বসবাস করতেছি। স্বপ্ন দেখি ঢাকা শহরে একটা বাসা হবে, জেনেও যে ওইখানে এত বিষাক্ত একটা বাতাস। ওই যে দেখেন অলরেডি কিন্তু কুয়াশা আসা শুরু হয়েছে। তো শীতের এই শুরুর সময়টা আরও 15-20 দিন কিন্তু অনেক ভালো লাগবে এখানে। মানে এখানে ওই রকমের আপনার কুয়াশা থাকবে না, শীত থাকবে না, রাইড করে অনেক ভালো লাগবে, কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। আপনাদেরও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, বা আমার কোনো কথায় যদি আপনাদের মনে হয় যে না আমি ঠিক বলিনি, সেটাও আমাকে জানাতে পারেন। অবশ্যই ওপেন মাইন্ডেডলি নিব। আর প্রশাসনের ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে, জানি না আমার ভিডিও আপনারা দেখবেন কি না, আপনারা চাইলে, আপনারা খুব অল্প চেষ্টা করলে আমাদেরকে অনেক সুন্দর একটা দেশ উপহার দিতে পারেন। আপনারা চাইলেই যে যাতায়াতের সময় আমাদের যে ভোগান্তিগুলো হয়, এগুলো চাইলেই আপনারা অনেক সুন্দর করেই সমাধান করে দিতে পারেন। সো আপনাদের কাছে এইটুকু আশা আমরা রাখতে পারি ভাই ব্রাদার হিসেবে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, অ্যান্ড অবভিয়াসলি রাইড সেফ।